ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত দেশ। নিউ ইয়র্কে মার্কিন বিশেষ দূতের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা। সাধারণ পরিষদের অধিবেশন শুরু আজ। নিউ ইয়র্কে আক্তারের ওপরে হামলার ঘটনায় তীব্র নিন্দা এনসিপি, জামায়াত, বিএনপির। দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকেই, বলছেন নেতারা। জন্ম মৃত্যু নিবন্ধন নিয়ে তাপসের আমলে দক্ষিণ সিটিতে ৯/৬ 40 লাখ টাকা ফি দিয়ে দুর্ভোগে ৮০,০০০-এর বেশি নাগরিক। ফের নতুন করে করতে হচ্ছে নিবন্ধন। রাষ্ট্র নির্বাচন পেছানোর পরেও কাটেনি সংকট। পোষ্য কোটা ইস্যুতে শিক্ষকদের কমপ্লিট শাটডাউনে অচল ক্যাম্পাস। চাকসুর মনোনয়ন প্রত্যাহার আজ। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মশিউর অনিক। এবার জাতিসংঘের সম্মেলন 2025 প্রসঙ্গ। ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আবারও আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে প্রথম দিনে নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোর সাক্ষাতে এমন আশ্বাস দেন ডক্টর ইউনূস। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩:৩০টায় নিউ ইয়র্ক পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান। সরকারের ৬ উপদেষ্টা সহ ১০ দিনের সফরে নিউ ইয়র্কে এসে প্রথম দিনেই ৩টি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোর সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে। সে সময় আবারও ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আশ্বস্ত করেন অধ্যাপক ইউনূস। ২৩ সেপ্টেম্বর থেকে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন ডক্টর ইউনূস। একই সঙ্গে সেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন তিনি। ২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় দুপুর ১:৩০টায় জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা করবেন অন্তর্বর্তী সরকার প্রধান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নিহত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। এই সময় দিদারুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। সোমবার স্থানীয় সময় রাতে নিউ ইয়র্কের একটি হোটেলে দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এই সময় নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দিদারুল মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা করিয়েছিলেন। তার মৃত্যু পুরো সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। এই সময় তিনি তাদের হাতে সম্মাননা হিসেবে একটি ক্রেস্ট তুলে দেন। সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন দিদারুল ইসলামের বাবা, মা, 2 ছেলে, ভাই সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের নাগরিকত্ব আর তথ্য গোপনের অভিযোগ নিয়ে লেবার পার্টির মধ্যে এক ধরনের অসন্তোষ দেখা দিয়েছে। বিতর্ক উঠেছে বিরোধী দলের মধ্যেও। আর এর আগে দুর্নীতি আর অনিয়মের কারণে হারান তিনি মন্ত্রিত্ব। আর এই ঘটনায় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে চলছে ব্যাপক আলোচনা আর সমালোচনা। যুক্তরাজ্য থেকে বিস্তারিত তথ্যপাত্র তুলে ধরছেন শরীফুল ইসলাম চৌধুরী। বিতর্ক যেন পিছু ছাড়ছে না ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের। দুর্নীতির অভিযোগে মন্ত্রিত্ব হারানোর পর এবার টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকত্ব অস্বীকার বা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ঘটনায় অনেকটা বিব্রতকর পরিস্থিতিতে কিয়ার স্টারমার প্রশাসন। ধারাবাহিকভাবে মিডিয়াতে, বিশেষ করে ব্রিটিশ মিডিয়ার একটা অংশ বেশ ফলো করে এই সংবাদগুলো প্রচার করছে এবং পার্টির ভেতর থেকেও এক ধরনের অসন্তোষ আলোচনা আমরা দেখতে পাচ্ছি এবং বিরোধী দলের পক্ষ থেকে কয়েকবার কিন্তু এটি নিয়ে কথা বলা হয়েছে। কাজে এই পুরো বিষয়টি খুবই বিব্রতকর কিয়ার স্টারমারের জন্য। আগামী দিনগুলোতে যদি তিনি কোনো কঠোর সিদ্ধান্ত নেন, সেটা খুব অবাক হব না আমরা যে হয়তো তার রাজনৈতিক ভবিষ্যতে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে বলে আমার কাছে অন্তত অ্যাপারেন্টলি মনে হচ্ছে।
যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অভিষেক 1972 সালে। সম্প্রতি টিউলিপ সিদ্দিক সহ আরেক বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলীও মন্ত্রিত্ব হারান, যা বাঙালি কমিউনিটিতে অনেকটা নেতিবাচক প্রভাব পড়েছে। পরবর্তী প্রজন্মের জন্য বাজে উদাহরণ তৈরি হচ্ছে বলেও মনে করেন প্রবাসীরা। এমপি ছিলেন প্রথম এবং মন্ত্রী ছিলেন, সাম্প্রতিক সময়ে তাদের মন্ত্রিত্ব হারানোটা অবশ্যই আমাদের কমিউনিটির জন্য একটা নেতিবাচক ঘটনা, এবং এর ফলে আমাদের একটা খুব পুয়ার ইমেজ তৈরি হয় যে দুর্নীতির কারণে আমাদের মন্ত্রীরা ক্ষমতায় টিকতে পারেন। দ্বৈত নাগরিকত্ব কোনো দোষের কিছু না, প্রত্যেকটা মানুষ সেটা রাখতে পারে, কিন্তু এটা নিয়ে যে একটা মিথ্যাচার তৈরি হয়েছে, এক ধরনের দোষাদোষি শুরু হয়েছে এবং অস্বীকার যে একটি সময় এখানে মানুষ দেখছেন বা পত্রপত্রিকায় আসছে, সোশ্যাল মিডিয়াতে আসছে, এটা খুব ভালো একটা বিষয় না। একটা কমিউনিটির মানুষ এ বিষয়ে খুবই উদ্বিগ্ন। আমার মনে হয় একজন রাজনীতিবিদ হিসাবে একজন নীতি নির্ধারণী পর্যায় থেকে তাদের যে কোনো মন্তব্য, ব্যাপার মন্তব্য থেকে দূরে থাকা উচিত। বাংলাদেশ ও যুক্তরাজ্যের গণমাধ্যমের যৌথ অনুসন্ধানী প্রতিবেদনের প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক সব অভিযোগ অস্বীকার করেছেন। গেল প্রায় 1 বছর ধরে রাজনৈতিক উদ্দেশ্যে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ তার। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব, তবুও এই দায়িত্বের কোনো ধার না ধরে, আইন কানুনের ধার না ধরে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস করেছেন তার মন গড়া রাজত্ব। তার একক সিদ্ধান্তে তৈরি করা সার্ভারে জন্ম ও মৃত্যু নিবন্ধন করে সীমাহীন দুর্ভোগে পড়েছেন 80,000-এর বেশি মানুষ। আর নতুন করে আবারও ফি দিয়ে নিবন্ধন করতে হচ্ছে তাদের। একজন নগরপিতার ক্ষমতার এমন অপব্যবহারকে স্বেচ্ছাচারিতা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন শম্পা বিশ্বাস। শুরু থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে পরিচালনা করত। এরপর 2023 সালের জুন-জুলাই মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি নিজেদের তহবিলে জমার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি এই কার্যক্রম বন্ধ রাখে। এরপর অক্টোবর মাস থেকে নিজস্ব সার্ভারে সেবাদান কার্যক্রম শুরু করে ঢাকা দক্ষিণ সিটি। তবে এই সার্ভার থেকে যারাই সেবা নিয়েছেন তারাই পড়েছেন দুর্ভোগে। চার বছরের শেহরিশ চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন হলেও তার পাসপোর্ট আটকে আছে জন্ম সনদ জটিলতায়। 2023 সালের অক্টোবর মাসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব সার্ভার চালুর পর 5 নভেম্বর শেহরিশের জন্ম নিবন্ধন করা হয় খিলগাঁও থেকে। এরপর সেই জন্ম সনদের ভিত্তিতে 4,000 টাকা ফি দিয়ে 2025 সালের 9 আগস্ট শেহরিশের ই পাসপোর্টের জন্য আবেদন করা হয়। তখনই বাধে বিপত্তি। পাসপোর্টের সার্ভারে খুঁজে পাওয়া যায়নি শেহরিশের জন্ম সনদ, কারণ ডিএসসিসির নিজস্ব সার্ভার সেন্ট্রাল সার্ভারের সঙ্গে যুক্ত নয়। এখানে যে কিউআর কোড আছে তাতে আমি জিসিসির যে ওয়েবসাইটে কিউআর কোড দিলে জিসিসির ওয়েবসাইটে আমি দেখতে পারতেছি, তারা দেখতে পারতেছে না গভর্নমেন্ট ওয়েবসাইটে। এইটার জন্য তো আমরা দায়ী না। এখন যখন আমার নতুন করে বার্থ সার্টিফিকেট করবো, এখানে সময় সাপেক্ষের বিষয়, এবং তখন যে এটা আবার নতুন করে আমি অ্যাপ্লাই করতে হচ্ছে, তাহলে আমার গভর্নমেন্ট খাতে যে টাকাটা দিলাম, যে ফিটা জমা দিলাম, তাহলে সেই ফিটা কোথায় যাবে? বার্থ সার্টিফিকেট হাতে পেয়ে গিয়েছি, যে ওর বার্থ সার্টিফিকেট সব ডান। কিছুদিন আগে পাসপোর্ট অফিসে যখন আমরা পাসপোর্টের জন্য আমরা দাঁড়াই, তখন ভেরিফিকেশনে দাঁড়ানোর পর দেখা গিয়েছে ওটা ভেরিফাই কোনোভাবেই হচ্ছে না। খোঁজ নেওয়ার পর জানতে পারি যে এটা ওরা ওখান থেকে করেছে, বাট ওরা সরকারি খাতায় ওরা নিজেরাই উঠায়নি। তো ওইটা আমার বাচ্চার সরকারি অফিসিয়ালি কোনো কিছু নাই, বাট ওখানে ওদের কাগজ আছে। যখন ওদেরকে জানানো হয় যে এটা আমার বাচ্চার ভেরিফিকেশন হচ্ছে না বা এটাতে ব্যাহত হচ্ছে পাসপোর্ট করাতে, তখন তারা জানায় যে এটা তারা এর জন্য দায়বদ্ধ না। শেহরিশের মতো এমন ভোগান্তি আরও অনেকের। এই ভোগান্তির সূত্রপাত ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের জেদ থেকে। তার একক সিদ্ধান্ত আর একগুঁয়েমির ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে অনেককে। জন্ম সনদ নেওয়ার পরে যে জটিলতা, কারা দায়িত্বে আছে বা কারা করে, এগুলি আমার মনে হয় এই বিষয়গুলিতে সরকারের বা যারা দায়িত্বপ্রাপ্ত তাদের আমার মনে হয় না তাদের কোনো রকম মাথা ব্যথা আছে। এটা তাদের সার্ভারের সমস্যা ছিল, সেহেতু তাদের দ্বিতীয়বার এটা ফ্রি করে দিতে হবে। যেখানে আমি একবার টাকা দিয়ে করছি, দ্বিতীয়বার কেন করতে যাব? যেহেতু তাদের সমস্যা, এটা তো আমার সমস্যা না। 2023 সালের জুন-জুলাই থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন ফির অর্থ
নিজস্ব তহবিলে জমার দাবিতে কার্যক্রম বন্ধ রাখে ডিএসসিসি। এরপর তাপসের একক সিদ্ধান্তে ৪ অক্টোবর নিজস্ব সার্ভারে নিবন্ধনের কাজ শুরু করে সংস্থাটি। যদিও জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪-এর ৭-এর ক ২ ধারায় উল্লেখ আছে রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব ও কার্যাবলী বিধি দ্বারা নির্ধারিত হবে। এছাড়া ২০১৮ সালে করা এই সংক্রান্ত বিধিমালার ৬ষ্ঠ অধ্যায়ের ১৯-এর ২ ধারায় বলা হয়েছে সফটওয়্যার নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং এর মাধ্যমে নিবন্ধনের তথ্য কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে সংরক্ষণের এখতিয়ার রেজিস্ট্রার জেনারেলের। তবে এসব আইন কানুনের ধার ধারেননি শেখ তাপস। তার আদেশেই আইন বহির্ভূত নিজস্ব সার্ভারে ১০.৫ মাসে ঢাকা দক্ষিণ সিটি ৭৮,৯৫৬টি জন্ম নিবন্ধন এবং ১,৪৭১টি মৃত্যু নিবন্ধন করে, যা থেকে আয় হয়েছে ৪০,২১,৩৫০ টাকা। তবে এই সার্ভার থেকে যারাই সনদ নিয়েছেন তাদেরকে আবারও নতুন করে সনদ নিতে হবে, যাতে নতুন করে আবারও এসব সাধারণ মানুষকে ব্যয় করতে হবে আরও ৪০,২১,৩৫০ টাকা। জনভোগান্তির কথা চিন্তা না করে একজন নগর পিতার ক্ষমতার এমন অপব্যবহারকে স্বেচ্ছাচারিতা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শিশুদের কষ্ট দেওয়ার জন্য কর্তৃপক্ষ নানা জাতীয় বুদ্ধি এবং কৌশল উদ্ভাবন করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি তেমনি একটি কৌশল। সরকার বা কর্তৃপক্ষের উপরে লোকজন এবং শিশু কিশোরেরা আস্থা হারাচ্ছে, এটা তো ভালো লক্ষণ না। তারা জনগণের ভোটে যেহেতু নির্বাচিত হননি, সুতরাং কোনো জনগণের জন্য দায়বদ্ধতা ছিল না। যদি নির্বাচনটা এরকম হতো যে আবার তাকে এসে জনগণের ভোট পেতে হবে, তাহলে কখনোই সার্ভিস এরকম হতো না। এরকম খামখেয়ালিপূর্ণ কাজ করা এটা খুবই একটা গর্হিত অপরাধ আর কি বলা যায়। এদিকে দক্ষিণ সিটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, ডিএসসিসির নিজস্ব সার্ভার থেকে জন্ম ও মৃত্যু সনদ নিয়ে ভোগান্তির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে। নতুন করে নিবন্ধন করতে এলে ভুক্তভোগীদের অগ্রাধিকার দিয়ে সেবা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ফিটা কিন্তু আসলে খুব বেশি না, খুব বেশি না হলেও জনগণ যেহেতু একবার দিয়েছে এই বয়স কিন্তু তার রেজ করার অধিকারও আছে। বাট আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি, আসলে যে জন্ম সনদের যে সফটওয়্যারটা ডেভেলপ করেছে এটা আসলে ত্রুটিপূর্ণ ছিল। আমরা বলেছি আমাদের যারা জন্ম নিবন্ধন সনদ ইস্যু কর্তৃপক্ষ আছে, বিভিন্ন আঞ্চলিক অফিস, তারা এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখেছে। গত বছরের ৫ আগস্টের আগ থেকেই শেখ তাপস কর্মস্থলে আসা বন্ধ করেন। এরপর ওই বছরের ১৪ আগস্ট স্থানীয় সরকার বিভাগের আদেশে ঢাকা দক্ষিণ সিটি তাদের নিবন্ধন সংক্রান্ত কাজ কেন্দ্রীয় সার্ভারে করতে শুরু করে। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। এবার ডেঙ্গু প্রসঙ্গ। গত কয়েকদিন ধরেই বেড়েছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা, হাসপাতালগুলোতে বেড়েছে রোগী। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালী ডিএনসিসির ডেডিকেটেড যেই ১৯ হাসপাতাল, সেখান থেকে যুক্ত আছেন জাবেদ আবদুল্লাহ। চলে যাচ্ছি জাবেদের কাছে। জাবেদ, গেল কয়েকদিনে আসলে ডেঙ্গু পরিস্থিতির অবনতি কতটা হয়েছে, আর হাসপাতালে রোগীর সংখ্যা, মৃত্যুর সংখ্যা, সবশেষ কী তথ্য আছে আপনার কাছে? অনেক আপনার শেষ থেকে মূলত শুরু করছি। শরতের যে বৃষ্টি বলয়, সেই বৃষ্টি বলয়ের কারণে এই সেপ্টেম্বরে এডিস মশার যে লাভা সেটি ছড়িয়ে গেছে। মূলত এডিস মশার লাভা নগরীতে ছড়িয়ে যাওয়ার কারণে মূলত হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। আমরা সকাল থেকে হাসপাতালে দেখেছি বমি, মাথা ব্যথা এবং শরীর ব্যথা নিয়ে কিন্তু রোগীরা হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। কিছুক্ষণ আগে চিকিৎসকের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। চিকিৎসক আমাদেরকে জানালেন যে এই হাসপাতালগুলোতে দৈনিক গড়ে ২০ জনের উপরে রোগী ভর্তি হচ্ছে এবং এই সংখ্যা দিন দিন আরও বাড়ছে। মূলত জলবায়ু পরিবর্তনের কথা বলছে যে এডিস তার চরিত্র বদলাচ্ছে। এডিস দিনে রাতে সকালে সব সময় সমান তালে কামড়াচ্ছে। সেই জন্য মূলত সকাল বিকেল রাত সবসময় বাসাতে মূলত মশারি ব্যবহারের উপরে জোর দিচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন যে এই যে সমন্বিত উদ্যোগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন এবং একই সঙ্গে স্বাস্থ্য বিভাগের যে সমন্বিত উদ্যোগ, সেগুলো বিফলে যাবে, সেগুলো ভেস্তে যাবে যদি না নগরবাসীর মধ্যে সচেতনতার সৃষ্টি না হয়। একটু মোটা দাগে জানিয়ে রাখি অনেক, আপনার শেষ প্রশ্ন থেকে শুরু করি যে আপনি বলেছিলেন যে কি পরিমাণ রোগী মূলত ভর্তি হয়েছে। এখন পর্যন্ত ৪০,০০০ রোগী ছাড়িয়েছে সারা দেশে এবং গতকাল পর্যন্ত ১৯১ জন রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। গতকাল ১২ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে এবং এর আগে শনিবার ও ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। তার আগে বুধবারের
6 জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। একটু বলে রাখি যে মূলত এই অসচেতনতার কারণে ডেঙ্গু যে মশা এডিসের লার্ভা ছড়িয়ে যাওয়ার কারণে কিন্তু রোগী এবং মৃত্যু হার হু হু করে বাড়ছে। একটু মোটা দাগে বলা যায় যে একটা গবেষণায় দেখা গেছে যে 81% রোগী মূলত জ্বরে আক্রান্ত হবার 3 দিন পর এসে হাসপাতালে ভর্তি হচ্ছেন, আর এই কারণেই মৃত্যু ঝুঁকি ঠেকানো যাচ্ছে না বলে কিন্তু চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছে। অনেক এই ছিল মহাখালীর ডেডিকেটেড 19 যে কোভিড হসপিটাল রয়েছে সেখান থেকে সবশেষ তথ্য। অনেক রাজধানীর ডেঙ্গু আক্রান্তের সবশেষ খোঁজ খবর রাখছিলেন জাবেদ আবদুল্লাহ, জানাচ্ছিলেন যে গেল 2 দিনে ডেঙ্গু পরিস্থিতি বেশ অবনতি হয়েছে। এবার একটু পটুয়াখালী এবং অন্যান্য দিকে তাকাতে চাই, বিশেষ করে রাজধানীর বাইরে পটুয়াখালীতে আশঙ্কাজনক হারেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কলাপাড়ায়, আর এদিকটায় ময়মনসিংহের দিকে তাকালে দেখা যায় ডেঙ্গুর প্রকোপ সেখানেও বেশ অনেকটা বেশি। এই বিষয়ে আরও বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন কলাপাড়া থেকে জসিম পারভেজ, আর হারুনুর রশিদ যুক্ত আছেন ময়মনসিংহ থেকে। তবে শুরুতে চলে যেতে চাই জসিম আপনার কাছে। জসিম, জানাবেন যে আপনি হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছেন, চিকিৎসক সংকটের কথা জেনেছিলাম আপনার থেকেই, তো জানাতে চাই এখন পর্যন্ত প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এবং সবশেষ ডেঙ্গু আক্রান্তের রোগীদের সংখ্যাই বা কেমন? অনেক আপনি আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শকদের জানিয়ে রাখতে চাই, আসলে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের অতি গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে এই কলাপাড়া। এখানে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দর সহ মেগা প্রকল্প রয়েছে। একই সঙ্গে যে এখন কিন্তু বর্ষা মৌসুম এবং ইলিশ মৌসুম চলছে, এখানে জেলেদেরও অনেক এখানে অবস্থান রয়েছে, সে কারণে এখানে অনেক মানুষের আনাগোনা থাকে এবং এই 50 শয্যার যে হসপিটালটি সেটি কিন্তু অতি নগণ্য রয়েছে মানুষের তুলনায়। কেননা আপনি জানেন যে রাঙ্গাবালিচর, মৌলভীচর এবং পার্শ্ববর্তী আমতলী উপজেলার অধিকাংশ লোক এখানে চিকিৎসা নিয়ে থাকে এবং একই সঙ্গে পার্শ্ববর্তী যে তালতলী উপজেলা, সেই উপজেলার মানুষজন এখানে চিকিৎসা নিয়ে থাকেন। তো এই উপকূলীয় অঞ্চলে কিন্তু কিছুদিন ধরে ভ্যাপসা গরম থাকায় কিন্তু এখানে ডেঙ্গুর উপদ্রব বেড়েছে এবং আক্রান্ত সংখ্যাও বেড়েছে। গত 24 ঘন্টায় পটুয়াখালী জেলায় প্রায় 45 জন রোগী আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে পটুয়াখালী সদর হাসপাতালে 17 জন এবং মির্জাগঞ্জ উপজেলায় 7 জন এবং কলাপাড়া উপজেলায় 19 জন গতকালকে ছিল। আজকে আবার নতুন করে 17 জন এখানে ভর্তি হয়েছে, এখানকার চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। তো এছাড়া গলাচিপায় 1 জন এবং বাউফলে 1 জন, এই 45 জন সহ আরও এর সাথে যোগ হয়েছে 17 জন। এই রোগীগুলো এখন কিন্তু চিকিৎসাধীন রয়েছে। তবে গত 1 বছরে এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত 2155 জন এখানে চিকিৎসা নিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে আছেন। এর ভিতরে কলাপাড়ায় 1 জন রোগী মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2046 জন এবং এখন ভর্তি রয়েছে প্রায় 130 জনের মতো এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তো এখানকার যে এই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, এখানে 36 জন চিকিৎসকের পদ রয়েছে, কিন্তু শূন্যই রয়েছে 31 জন এবং এখানে লোকবল সংকটের কারণে ডেঙ্গু রোগী আক্রান্ত যারা আছেন তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে এখানকার চিকিৎসকরা। আর জি, এই ছিল আমার কাছে সবশেষ। কলাবাগান থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে জসিম পারভেজ। এবার একটু চলে যেতে চাই ময়মনসিংহের দিকে, সেখানে হারুনুর রশিদ আছেন। হারুনুর রশিদ, আমি একটু জানতে চাই আপনার থেকে, আসলে এই যে ময়মনসিংহ মেডিকেলে তো আপনি আছেন, দেখতে হচ্ছে মশারি টাঙিয়ে সারিবদ্ধভাবে কেবিনে কিন্তু শুয়ে আছেন রোগীরা। এখন পর্যন্ত আসলে রোগীর সংখ্যাটা কেমন দেখতে পাচ্ছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়মনসিংহ মেডিকেল সার্ভিস কমিশন থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, বা ডাক্তাররাই বা কি বলছেন? অনেক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজকে 39 জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে আমরা দেখতে পেরেছি যে 33 জন রোগী রয়েছে পুরুষ এবং 6 জন মহিলা রোগী রয়েছে। এটি হচ্ছে আজকে সকাল 8টা পর্যন্তের চিত্র এবং আমরা সকাল 9টা থেকে এই হাসপাতালে আছি এবং এসে দেখেছি যে আমরা আসার পরেও কিন্তু নতুন নতুন রোগী কিন্তু আরও আসছেন হাসপাতালে এবং কয়েকজনকে রিলিজ দেওয়া হবে সেটিও আমরা জানতে পেরেছি। এখন যে 39 জন রোগী রয়েছে তাদের কিন্তু এখানে চিকিৎসা চলছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি বেডেই মশারি টানিয়ে যারা রোগী রয়েছেন তারা চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসকরা কিছুক্ষণ আগে দেখেছি যে বেশ কয়েকজন চিকিৎসক এই যে ডেঙ্গু ওয়ার্ড রয়েছে, ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড, এখানে এসেছেন এবং এসে চিকিৎসকদের কাগজপত্র দেখেছেন এবং ফলো আপ যে চিকিৎসা কার্যক্রম সেটি কিন্তু দিয়েছেন। এবং আমি যদি একটু বলি যে এখানে যে সমস্ত রোগী রয়েছেন এর বেশিরভাগই কিন্তু ঢাকা
ঢাকায় বা ঢাকার আশপাশের গাজীপুর, সাভার সহ বিভিন্ন এলাকায় যাতায়াতের হিস্ট্রি রয়েছে বা অবস্থান করতেন, সেখানে আক্রান্ত হয়ে নিজের এলাকাতে এসে চিকিৎসা নিচ্ছেন। তবে আশঙ্কার বিষয় হচ্ছে শুধু একটা সময় ছিল যারা ঢাকায় যাতায়াত ছিল বা ঢাকার আশপাশে থাকতেন তারাই ডেঙ্গু আক্রান্ত হতেন, কিন্তু এবার কিন্তু ময়মনসিংহ অঞ্চল থেকেও যারা ঢাকায় যাতায়াতের কোনো হিস্ট্রি নেই তারাও কিন্তু ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকরা বলছেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত যত রোগী ভর্তি হয়েছেন এর শতকরা প্রায় 10 ভাগ রোগী স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন, যাদের ঢাকায় বা ঢাকার আশপাশে যাওয়ার কোনো হিস্ট্রি নেই। তো এটি একটি আশঙ্কার বিষয় এবং এই এলাকাতে যে নতুন করে স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এটি রোধ করার জন্য কিন্তু যে ব্যবস্থা দরকার সেই ব্যবস্থাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বিশেষ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বা ডেঙ্গু প্রতিরোধমূলক যে বিভিন্ন সময় ক্রাশ প্রোগ্রাম নেওয়া হয়ে থাকে, এবছর কিন্তু আমরা সেগুলো দেখিনি এবং ড্রেনগুলো ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে আছে এবং ঝোপঝাড়ে পরিপূর্ণ বিভিন্ন এলাকায় রয়েছে, যার কারণে কিন্তু এই স্থানীয়ভাবেও অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং স্থানীয়দের মধ্যে এ বিষয়ে সচেতনতাও কম বা সচেতনতামূলক কার্যক্রমের জন্য কোনো পদক্ষেপও কিন্তু আমরা দেখি, যার কারণে স্থানীয়ভাবে রোগীরা বেশি আক্রান্ত হচ্ছেন। তবে চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গু শনাক্ত হওয়ার পরপরই দ্রুত যেন রোগীরা হাসপাতালে চলে আসেন, তাহলে রোগীর সংখ্যায় পড়ার একটি সম্ভাবনা থাকে না এবং চিকিৎসা নিয়ে দ্রুত সেরে উঠতে পারবেন। কিন্তু দ্রুত হাসপাতালে না আসলে নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল থেকে সর্বশেষ। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে যুক্ত ছিলেন হারুনুর রশিদ। এর আগে আমাদের সঙ্গে কলাপাড়া থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ, জানাচ্ছিলেন সেখানে ডেঙ্গু পরিস্থিতি সবশেষ খবরাখবর। এবার যেতে চাই রাজশাহীতে। সেখানে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি, আর এতে করে বন্ধ আছে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস আর পরীক্ষা কার্যক্রম। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রাকিবুল হাসান, চলে যাচ্ছি তার কাছে। রাকিব, আপনার মাধ্যমে জানবো আসলে এই যে শাটডাউন কর্মসূচিতে শিক্ষকরা কি বলছেন এবং লাঞ্ছনার যে ঘটনা ঘটেছে সেই ব্যাপারে শিক্ষার্থীদের বা সেখানের প্রতিক্রিয়া কি? অনেক এখানে যারা লাঞ্ছনার শিকার হচ্ছেন শিক্ষকরা, সেইটার প্রতিবাদে কিন্তু আজকে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন চলছে এবং আমরা যেটি লক্ষ্য করছি যে ক্যাম্পাসের প্রশাসন ভবনের পাশে লিচুতলায় সেখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে আজকে এবং ঠিক সকাল 11:30টার দিকে শিক্ষকরা এইটার সাথে যুক্ত হয়েছেন। শিক্ষকরা মূলত বলছেন যে এই পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আসলে পুরো ক্যাম্পাস জুড়ে যে ভীতিকর পরিস্থিতি ছিল সেই ভীতিকর পরিস্থিতির অবসান আসলে তারা চান। একজন শিক্ষক যেন সম্মানের সাথে আসলে বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন, তার কাজ করতে পারেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে তেমনটাই তারা প্রত্যাশা করেন বলেও দাবি করেছেন। যেখানে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল সেই সময় আসলে বিশ্ববিদ্যালয়ের এইরকম পরিস্থিতিতে আসলে তারা মনে করছিলেন না যে উপযুক্ত পরিবেশ রয়েছে, যার কারণে তাদের এই প্রতিবাদ কর্মসূচিটিকে বাড়াতে হয়েছে বলে শিক্ষকরা জানিয়েছেন। এবং পাশাপাশি এই যে কর্মকর্তা কর্মচারীদের যে 3 দফা দাবি, প্রাতিষ্ঠানিক যে দাবিটি তারা করছেন সেই প্রাতিষ্ঠানিক দাবির ক্ষেত্রেও কিন্তু তারা এখান থেকে এই আন্দোলন থেকে সোচ্চার হয়েছেন এবং যে বিষয়গুলো তারা বলছেন যে এই সুবিধা আদায়ের তাদের যৌক্তিক আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা যেভাবে আসলে কেউ আসলে মব তৈরি করার চেষ্টা করেছে বলে শিক্ষকরা দাবি করেছেন এবং এই বিষয়টির প্রতিবাদেই তারা বলছেন যারা এটার সাথে জড়িত তাদেরকে যেমন এখানে ছাত্রত্ব বাতিল করতে হবে, একই সাথে ফৌজদারি যে আইন রয়েছে সেটির আওতা এনেও কিন্তু আসলে বিচারের দাবি তারা করেছেন এবং এইটা দৃশ্যমান না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই যে কার্যক্রম এবং এই আন্দোলন সেটি চালিয়ে যাবেন। কেননা তারা মনে করেন যে বিশ্ববিদ্যালয়ে যদি এইরকম পরিবেশ থাকে যেটাতে আসলে শৃঙ্খলা নেই, যেখানে আসলে শিক্ষকদের সম্মান নেই বা শিক্ষকরা যেখানে নিরাপদ নয়, সেইখানে আসলে সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা হতে পারে না বলে তারা দাবি করেছেন। এই অবস্থাতে তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং অনেকে আমরা যেটি আসলে লক্ষ্য করছি যে তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত আসলে এই শিক্ষার্থীদেরকে যারা এরকম কাণ্ডগুলো ঘটিয়েছেন শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে এবং এই কর্মসূচির মধ্য দিয়ে তারা তাদের দাবি আদায় করতে চান। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাকিবুল হাসান যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবং সেখানে যে শিক্ষকদের চলমান যে অবস্থা সেই অবস্থা সবশেষ খোঁজ খবর রাখছিলেন তিনি। এদিকে চাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের দিন আজ
বিকেল 3:30 পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন চাইলে প্রত্যাহার করতে আবেদন করতে পারবেন। তবে কোনো শিক্ষার্থী প্রয়োজন মনে করলে এর পরেও আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন চাকসু নির্বাচন কমিশন। আর এর আগে সোমবার প্রাথমিক যাচাই বাছাইয়ের 19 জনের আবেদন স্থগিত করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানায় প্রাথমিক যাচাই বাছাইয়ে 19টি আবেদন স্থগিত হয়েছে। যাদের আবেদন স্থগিত হয়েছে তারা আজ ও আগামীকাল রিভিউ আবেদন করতে পারবেন। কী কারণে আবেদন স্থগিত হয়েছে সেটি জেনে প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং ত্রুটি সংশোধন করে আবেদন করলে স্থগিত হওয়া আবেদন পুনরায় বিবেচনায় নেওয়া হবে। এসব প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এছাড়াও 12 অক্টোবর চাকসু নির্বাচনের দিন ছবিযুক্ত ভোটার তালিকা যুক্ত হবে বলেও জানায় কমিশন। ডাকসু নির্বাচনে যে পরিমাণ চাপ নিতে হয়েছে তা কেবল শিক্ষার্থীদের কল্যাণের জন্য, আর এমনটাই মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে জাতীয় নীতি প্রতিযোগিতা 2025-এর চূড়ান্ত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। দেশের প্রয়োজনে শিক্ষার্থীদের জাতীয় নীতি সম্পর্কে জানা ও এই নিয়ে কাজ করা প্রয়োজন বলে মন্তব্য করেন উপাচার্য। তিনি আরও বলেন, বিভাজনের দলান্ধ রাজনীতি অস্থিরতা তৈরি করছে। নানা কারণে শিক্ষার্থী ও শিক্ষকরা এই রাজনৈতিক আলাপ থেকে দূরে থাকতে চায়, কিন্তু এতে দেশের ক্ষতি হচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। এছাড়াও জুলাই আন্দোলনে তরুণদের ভূমিকা মনে করিয়ে দেশের সব ক্ষেত্রে তরুণদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান উপাচার্য। এরপর 40টি জাতীয় নীতি সম্পর্কিত প্রজেক্ট তুলে ধরেন শিক্ষার্থীরা। বেশিরভাগ ক্ষেত্রে দলান্ধ, ভয়াবহ রকম সংকীর্ণ, কোনো ক্ষেত্রে রক্তাক্ত রাজনীতি পুরো রাজনৈতিক ব্যবস্থার উপর মানুষকে বীতশ্রদ্ধ করে ফেলেছে। আমার মতো বুড়োরাও বীতশ্রদ্ধ কোনো ক্ষেত্রে, আমি নিজে এবং আমার শিক্ষার্থীদেরও একটা বড় অংশ বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে। রাজনীতির আলোচনা, গণতন্ত্রের আলোচনা আমরা বন্ধ রাখতে পারবো না এই কারণে, যদি এইসব ক্ষেত্রে ভালো মানুষ না যান, যদি এইসব ক্ষেত্রে তরুণরা আগ্রহ হারিয়ে ফেলেন, তাহলে বড় মাপের শূন্যতা তৈরি হবে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে আসা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলাকে অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা হিসেবে দেখছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হচ্ছে, বিদেশি মাটিতে আওয়ামী লীগের এই ধরনের সন্ত্রাসী হামলা বাংলাদেশের মর্যাদা আর গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য হুমকি। অন্যদিকে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় বাংলাদেশ হাই কমিশনের, বলছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বাগেরা জানাচ্ছেন সতীর্থ কর্মকার। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। সোমবার নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছানোর পর স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের কারণে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাদের। এদিন গাড়ির সামনে শুয়েও পড়েন কেউ। এক পর্যায়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম ছুঁড়ে মারে আওয়ামী দোসরদের একজন। পরে ওই ব্যক্তিকে আটক করা হলেও এ ঘটনায় ক্ষুব্ধ হয় রাজনৈতিক মহল। বিদেশের মাটিতে আওয়ামী লীগের এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, বরং বাংলাদেশের মর্যাদা ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ, এমন বিবৃতি দিয়েছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি তাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির মন্তব্য করেছেন, সরকারের অতিথিদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল বাংলাদেশ হাই কমিশনের, তারা তা করতে ব্যর্থ হয়েছে। একই অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির। আমরা দুইটা বড় দলের প্রতিনিধি আসছি, এনসিপি সহ। কোঅর্ডিনেশন থাকলে আমরা সব একসাথে আসলে আওয়ামী লীগের এখানে কারোর সাধ্য ছিল না এটার ধারে কাছে আসার জন্য। পরে হোটেলের সামনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেন, বলেন হাসিনার গুলিতেও তারা পিছু হটেনি, সামান্য ঘটনায় তাদের মনোবল ভাঙা যাবে না। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে, তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন,
যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন তাদের উপরে তারা হামলে পড়বে, এটাতে আমরা আর অবাক হই না। এদিকে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদের ওপর এই হামলাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমি একটু আগে এই বিষয়ে আমাদের অবস্থা বললাম যে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন এরা এটা দেখছেন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো ও একজনকে হত্যা মামলার চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা চলছে। এছাড়া মুগ্ধ হত্যা মামলায় এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তদন্ত সংস্থার কাছে। এই নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। আর রাব্বি, জুলাই হত্যাকাণ্ডের বিভিন্ন মামলায় ট্রাইব্যুনালের সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? অনেক জুলাই আগস্টে আশুলিয়াতে 6 মরদেহকে পোড়ানোর মামলায় আজকে মূলত চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা চলছে। এখন জেরা চলছে, আসামিপক্ষের আইনজীবীরা জেরা করছেন শহীদ সুজয়ের বাবাকে এবং পাশাপাশি আজকে আরও 2 জন সাক্ষ্য দিতে পারেন, 2 জন প্রত্যক্ষদর্শী এই মামলায় সাক্ষ্য দিবেন। এর আগেও কয়েকজন সাক্ষ্য দিয়েছেন, শহীদের পরিবার সাক্ষ্য দিয়েছেন, প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন। তারা মূলত বলেছেন যে এই যে জুলাই আগস্টে আশুলিয়াতে যে গণহত্যা চালানো হয়েছে, মরদেহকে গুলি করে হত্যার পর পোড়ানো হয়েছে, একজন জীবিত ছিলেন, এই বিষয়গুলো সেই সাক্ষ্যতে উঠে এসেছে। পাশাপাশি আজকে উত্তরায় মুগ্ধ সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় আজকে একজন এই আসামি, গ্রেপ্তার আসামি তদন্ত সংস্থার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের কাছে প্রসিকিউশন থেকে। এবং এই মামলার যেই তদন্ত প্রতিবেদন সেটি 22 অক্টোবরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি যদি আজকে আরও বলে রাখি, সিলেটে সাংবাদিক তোরাবকে হত্যা মামলার যে তদন্ত প্রতিবেদন সেটি 24 নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি গাজীপুরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ওসি আশরাফকে একদিনের জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। পাশাপাশি আজকে মূলত সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলায়, সেই মামলার গতকালকেই সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সেখানে সাক্ষী দিয়েছিলেন এর আগে প্রায় 49 জন সাক্ষী দিয়েছে প্রত্যক্ষদর্শী, শহীদের পরিবার, আহত জুলাই যোদ্ধা, সাংবাদিক, পাশাপাশি স্টার উইটনেস অনেকে ছিলেন, তারকা সাক্ষী ছিলেন। সেই সাক্ষ্য শেষ হয়েছে আজকে। মূলত সিআইডির একজন ফরেনসিক বিশেষজ্ঞ তার পূর্ণ জবানবন্দি দিচ্ছেন। এর আগেও তিনি জবানবন্দি দিয়েছেন এবং আজকে বিশেষ তদন্তকারী হিসেবে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা তারও জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। মূলত এই বিষয়গুলো আজকে ট্রাইব্যুনালের কার্যক্রম ছিল। পাশাপাশি কক্সবাজারে একরাম হত্যা মামলার যিনি আসামি সাবেক এমপি আব্দুর রহমান বৌদি, তাকেও মূলত এই মামলার যে তদন্ত প্রতিবেদন সেটিও 24 নভেম্বরের মধ্যে দেওয়ার কথা বলেছেন ট্রাইব্যুনাল থেকে। সবশেষ বলা যায় যে ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2-এ মূলত 4টিরও বেশি, এই 4টি মামলার যেই বিচার প্রক্রিয়া সেটি আসলে চলছে, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ চলছে। শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এবং আজকে আশুলিয়ায় যে গণহত্যা চালানো হয়েছে সে মামলার চতুর্থ দিনের সাক্ষ্য এবং জেরা চলছে। এখন এই মুহূর্তে যেহেতু জেরা চলছে, আসামিপক্ষের আইনজীবীরা জেরা করছেন, কারণ এই মামলায় সর্বমোট প্রায় 30 জনের বেশি আসামি রয়েছে। সেই কারণে আসলে অনেক যারা এই আসামিপক্ষে রয়েছে তারা সাক্ষীদেরকে জেরা করতে সময় নিচ্ছেন, অনেকটা পাকাপোক্তভাবেই জেরা করার চেষ্টা করছেন এবং আজকেও 2 জন সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ মামলার খোঁজখবর। নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে এখনও বিএনপি থেকে কাউকে সবুজ সংকেত কিংবা মনোনয়ন দেওয়া হয়নি, বরং মনোনয়ন প্রত্যাশী যারা তাদেরকে জনগণের কাছে গিয়ে তাদের জন্য কাজ করার তাগিদ দিচ্ছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পরে জনগণের রায় অনুযায়ী প্রার্থী দেবে বিএনপি। গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র। বিনিময়ে তারা পতিতদের সহযোগিতা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার স্বপ্নে বিভোর। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্প্রতি কিছু পত্রপত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায়
বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুনে দগ্ধ 5 দমকল কর্মীর উন্নত চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হন 5 দমকল কর্মী। তাদের 4 জনকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, আর বাকি 1 জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজে। দগ্ধ 2 জনের শরীরের শ্বাসনালী সহ শতভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। যত ধরনের সাপোর্ট এবং সহযোগিতা এই হসপিটালকে দেওয়া দরকার হবে আমাদের তরফ থেকে এটা দেওয়া হবে, ফায়ার ব্রিগেড এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সরকারের তরফ থেকে। কোনো ধরনের নেগলিজেন্স দেখা যাবে না। এই ট্রিটমেন্টে সর্বোচ্চ সেবায় তাদের দেওয়া হবে এবং সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করা হবে। সংবাদের এই পর্যায়ে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স সহ আরও 6টি দেশ। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে আসে এই ঘোষণা। ফ্রান্সের পাশাপাশি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয় বেলজিয়াম, লুক্সেমবার্গ, অ্যান্ডোরা, মাল্টা ও মোনাকো। এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা বন্ধে কূটনৈতিক চাপের অংশ হিসেবে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর এবার একই পদক্ষেপ নেয় দেশগুলো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, গাজায় চলমান যুদ্ধের কোনো যৌক্তিকতা নেই। হামাসের হাতে থাকা অবশিষ্ট 48 জিম্মির মুক্তি ও যুদ্ধবিরতির ওপর জোর দেন তিনি। অন্যদিকে ফিলিস্তিনিদের অধিকার মানে ইসরায়েলিদের অধিকার কেড়ে নেওয়া নয় বলেও স্মরণ করিয়ে দেন তিনি। à l'engagement historique de mon pays au Proche-Orient. ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘে ডিমিলিটারাইজড রাষ্ট্র গঠন, গাজায় ইসরায়েলি আগ্রাসন তাৎক্ষণিক বন্ধ, পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহার ও হামাসের অস্ত্র সমর্পণের প্রস্তাব দেবে ফ্রান্স ও সৌদি আরব। আর এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক যে চাপ তা কীভাবে ঠেকাবে ইসরায়েল তা নিয়ে রয়েছে নানা ধরনের প্রশ্ন। বিস্তারিত তথ্যপত্র জানাচ্ছেন নুজহাত কামাল। গাজায় আগ্রাসন বন্ধ আর ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বিপাক্ষিক সমাধানে চলতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের সম্মেলনকে কাজে লাগাতে চায় ফ্রান্স ও সৌদি আরব। নতুন কর্মপরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল দখলকৃত অঞ্চলে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা, যা ঘটবার আগেই রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন স্বীকৃতি পেয়ে গেছে বিশ্বের বেশিরভাগ দেশের। সৌদি ফরাসি পরিকল্পনায় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো পাশ কাটিয়ে যাওয়া হয়েছে সেগুলো হলো চূড়ান্ত সীমানা নির্ধারণ, বসতি স্থাপনের ভবিষ্যৎ, অতীত যুদ্ধে বাস্তুচ্যুত ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তন, নিরাপত্তা ব্যবস্থা, জেরুজালেমের মর্যাদা এবং ইসরায়েলকে ইহুদি রাষ্ট্রের স্বীকৃতি দান। Jewish state Israel, there is also a Palestinian state, Jerusalem its capital, addressing the issue of security that ensures that everyone in this piece of land enjoys the same level of security. এমন পরিস্থিতিতে ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতিকে ইসরায়েলের ওপর আঘাত হিসেবে দেখছেন দেশটির প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। এই চাপ ঠেকাতে অবরুদ্ধ পশ্চিম তীর স্থায়ীভাবে আত্মসাৎ সহ যে কোনো ধরনের একতরফা পদক্ষেপ নেয়ার হুমকি দিয়ে রেখেছেন তিনি। অন্যদিকে আগেই প্রেসিডেন্ট সহ ফিলিস্তিনি সব কর্মকর্তাদের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আসা ঠেকাতে তাদের ভিসা বাতিল করেছে ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতা অর্জনের স্বপ্ন যেন আরও নাগালের বাইরেই চলে যাচ্ছে। Stop the genocide and impose the sort of sanctions that are utterly necessary to stop Israel's atrocities. তবে ভোরের আলো ফোটার আগে রাতের গভীর অন্ধকার এটি। এমন আশায় কয়েক ধাপের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ফ্রান্স ও সৌদি আরব। সম্ভাব্য প্রস্তাব, আন্তর্জাতিক সহযোগিতায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ শাসিত ডিমিলিটারাইজড রাষ্ট্র গঠন,
পরিকল্পনার আওতায় আছে গাজায় ইসরায়েলি আগ্রাসন তাৎক্ষণিক বন্ধ ও পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহার। এছাড়া গাজার শাসক দল হামাসকেও অস্ত্র সমর্পণ ও রাজনৈতিকভাবে স্বাধীন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, যে প্রস্তাবে আগেই সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি। নুজহাত কামাল, এখন বিশ্ব। আর এর মাধ্যমে শেষ করছি এখন ঢাকা। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত দেশ। নিউ ইয়র্কে মার্কিন বিশেষ দূতের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা। সাধারণ পরিষদের অধিবেশন শুরু আজ। নিউ ইয়র্কে আক্তারের উপরে হামলার ঘটনায় তীব্র নিন্দা এনসিপি, জামায়াত, বিএনপির। দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকেই, বলছেন নেতারা। জন্ম মৃত্যু নিবন্ধন নিয়ে তাপসের আমলে দক্ষিণ সিটিতে ৯/৬ 40 লাখ টাকা ফি দিয়েও দুর্ভোগে ৮০,০০০-এর বেশি নাগরিক ফের করতে হচ্ছে নিবন্ধন। রাকসু নির্বাচন পেছানোর পরেও কাটেনি সংকট। পোষ্যকোটা ইস্যুতে শিক্ষকদের কমপ্লিট শাটডাউনে অচল ক্যাম্পাস। চাকসুর মনোনয়ন প্রত্যাহার আজ। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।